হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সটবুক। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এইখানে তোমরা বেসিক্যালি আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিতে দেখেছো, বাট আজকে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে সাজেস্ট বলতে পারো সাজেশন ওয়ান কাইন্ড অফ, যে মিসলেনিয়াস পরীক্ষাতে তোমাদের একটা সায়েন্সের ওয়েটেজ থাকে ভালো। হ্যাঁ, যারা অলরেডি মিসলেনিয়াস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্টাডি করা শুরু করে দিয়েছো তারা কিন্তু দেখতে পাবে। তো আজকে আমি চলো ছোট্ট করে তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর পরীক্ষার জন্য একটা বায়োলজি সাজেশন তৈরি করতে চাই, যেটা মোটামুটি ছোট ভিডিও হবে বাট ইনফরমেশন প্রচুর থাকবে। তো সকলকে বলবো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি বায়োলজি ক্লাসেও তোমাদের যেটা পেইড ক্লাসে বলো বা ওয়াইটিতে করিয়ে থাকি, সেল দিয়ে শুরু। কারণ আমাদের ইউনিট অফ লাইফ যাকে আমরা সেল বলে থাকি, কোষ, সেই কোষের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে, সেটার কি কি জিনিসপত্র কি কি রয়েছে সেটা ছোট্ট করে আমরা দেখে নিই। সবার প্রথম 1665-তে, এটা তোমাদের ওয়ান কাইন্ড অফ রিভিশন, সবাই 2x স্পিডেও কিন্তু দেখতে পারো। হ্যাঁ, 1665-তে রবার্ট হুক কর্কের ছিপিতে প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন। হু ইনভেন্ট দ্য সেল ইন ফার্স্ট টাইম? যদি বলে সবার প্রথম কে কোষ আবিষ্কার করেন, সেটা কিন্তু রবার্ট হুক হবে। যদি বলে কে জীবিত কোষ আবিষ্কার করেন, তখন কিন্তু অ্যান্টন ভান লিউয়েনহক হবে। 1674-এর দশকে তিনি প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। দেন 1831-এ রবার্ট ব্রাউন কোষের মধ্যে সজীব নিউক্লিয়াসের উপস্থিতি বলতে পারো, যেটা ডব্লিউবিসিএস মেন্সেও কিন্তু 2020-তে প্রশ্নটা এসেছিল। আমি লিখিয়ে দিই তোমাদের প্রত্যেকটা নোট করে, যেটা হচ্ছে 1831-এ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এরপরে চলে এসো কোষ তত্ত্ব। সেল থিওরি থেকেও কিন্তু প্রশ্ন আসে, রেলওয়ের পরীক্ষাতেও আসে বা মিসলেনিয়াসেও দেয়, যেটা হচ্ছে স্লেডেন এবং সোয়ানের তত্ত্ব অনুযায়ী যে ওসমিস সেলুলাই সেলুলা, অর্থাৎ একটা সজীব কোষ তার পূর্ববর্তী কোষ থেকে কিন্তু উৎপন্ন হয়, এবং যেটাকে, আর এই সেল শব্দটা সেলুলা, অর্থাৎ যে সন্ন্যাসীদের কক্ষ, গ্রিক শব্দ, সেই সেলুলা থেকে এসেছে সেল। আর তত্ত্বতে অসমিস সেলুলাই সেলুলা এই তত্ত্বটা কিন্তু উল্লেখ রয়েছে। আর কোষ তত্ত্বের ব্যতিক্রম দেখা যায় কার মধ্যে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিচের মধ্যে কোনটি কোষ তত্ত্ব, কার মধ্যে কোষ তত্ত্ব দেখা যায় না, সেটা কিন্তু অ্যান্সার ব্যতিক্রম হয়ে যায় সবসময়। ভাইরাস মনে রাখবে, এটি একটি অকোষীয় ভাইরাসকে না অকোষীয় বলা হয়। ভাইরাসের দেহ কোনো কোষ তৈরি হয় না, তাই এটি কোষ তত্ত্ব কিন্তু ফলো করে না। এবার চলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ভাগ আমরা দেখে নিই। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি প্রাকৃতিক পর্দাবিহীন একটি নিউক্লিয়েড, যা থাকে পর্দাবিহীনটাকে বলা হয় নিউক্লিয়েড রয়েছে। আর যেটা ইউক্যারিওটিক, এটা হচ্ছে প্রকৃত এবং নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত থাকে। এর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, প্রো মানে আদি, আদি কোষ যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং যেটা ইউক্যারিওটিক, যেটা পরবর্তী সময়কালে আমরা দেখেছি সাধারণত উন্নত ধরনের কোষ হয়। রাইবোজোম 70s প্রকৃতির থাকে। রাইবোজোম হচ্ছে কিন্তু সব থেকে ক্ষুদ্রতম কণা একটা কোষের মধ্যে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব থেকে বড় একটি কণা, সেটা হচ্ছে সেলের মধ্যে। ইয়ার হচ্ছে লার্জেস্ট। 80s প্রকৃতির থাকে ইউক্যারিওটিক কোষে। কোষীয় অঙ্গাণু, পর্দাবেষ্টিত অঙ্গাণু নেই, কিন্তু প্রত্যেকটা পর্দাবেষ্টিত অঙ্গাণু রয়েছে ইউক্যারিওটিক কোষে। উদাহরণ শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। আর উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষ। কোষ প্রাচীর যেটাকে বলা হয় পেপটাইড ও গ্লাইকেন নির্মিত থাকে। কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ সঞ্চিত থাকে, পেপটাইড ও গ্লাইকেন দ্বারা নির্মিত, এবং এটা কিন্তু অ্যান্টিবায়োটিককে ধ্বংস করে। নেক্সট রয়েছে প্লাজমিড, যেটা হচ্ছে একটা ক্রোমোজোমাল ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভেক্টর হিসেবে কাজ করে। দেন রয়েছে ফ্লাজেলা। কোষের ক্ষেত্রে অনেক অনেক কোষের এই ফ্লাজেলা কিন্তু তার চলনে বা গমনে সাহায্য করে, যার ফ্লাজেলিন প্রোটিন দ্বারা এটা নির্মিত হয়। ফ্লাজেলিন প্রোটিন বা ফ্লাজেলিন প্রোটিন বলতে পারো। পিলি, যেটা হচ্ছে জেনেটিক ট্রান্সফার বা কনজুগেশনে সাহায্য করে, এটা হচ্ছে পিলি। এই যে কোষের বাইরের দিকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পিলি, যা কোষের কনজুগেশনে সাহায্য করে। এবার 4 সেল রুল, যেটা উদ্ভিদ বনাম প্রাণী কোষকে শনাক্ত করব আমরা কি করে। যেমন ধরো সেল ওয়াল থাকে উদ্ভিদ কোষে, এটা বহুবার পড়িয়েছি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের ক্ষেত্রে যখন বিভাজন হয়, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম, আবার বলে দিচ্ছি, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম সেটা হচ্ছে
ফ্র্যাগমোব্লাস্ট পদ্ধতি, মানে তন্তু জমা হয়, তন্তুটা গলগি ভেসিকেল আস্তে আস্তে ফ্র্যাগমোব্লাস্ট তৈরি করে এবং আলটিমেটলি সেখানে একটা সেল প্লেট বা কোষ পাত তৈরি করে দুটো কোষ বিভাজন ভাগ হয়ে যায়, মানে দুটো উদ্ভিদ কোষ দুভাগে ভাগ হয়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। দেন হচ্ছে সেন্ট্রাল ভ্যাকিউল। উদ্ভিদের কোষের ক্ষেত্রে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু ভ্যাকিউল থাকে, কোষের সব থেকে বড় অংশ জায়গা থাকে, বাট প্রাণী কোষে ভ্যাকিউল কিন্তু অতটা জায়গা জুড়ে থাকে না। ক্লোরোপ্লাস্ট, অবশ্যই এটা এক ধরনের রঞ্জক হিসাবে সালোক সংশ্লেষ ক্লোরোফিল যুক্ত থাকে, সেটা উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে থাকে না। উভয় কোষেই বর্তমান রয়েছে কোষ পর্দা এবং যেটা হচ্ছে সেল মেমব্রেন আমরা বলি, কোষ পর্দা উল্লিখিত, কোষ প্রাচীর কিন্তু নয়। এটা হচ্ছে গঠিত অর্ধবেদ্য রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রাণীকোষ উদ্ভিদ কোষ উভয়তেই থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে, যা শুধুমাত্র প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজন, স্পিন্ডল ফাইবার, বেমতন্তু গঠন করে। এবার চলো কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে ছোট্ট করে একটু দেখে নিই। সবার প্রথমে রয়েছে রাইবোজোম, এটা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা এবং সব থেকে ক্ষুদ্রতম কোষীয় অঙ্গাণু। দেন রয়েছে সেন্ট্রোজোম, নটি ট্রিপলেট মাইক্রো টিউবিউলস দ্বারা গঠিত হয়, যেটা গরুর চাকার মতো অনেকটা দেখতে হয়, এটা কোষ বিভাজনের সময় প্রধান ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ যেটা, সেটা প্রোটিন তৈরিতে সাহায্য করে, আর যেটা স্মুথ সেটা কিন্তু লিপিড এবং স্টেরয়েড সংশ্লেষ করে। আবারও বলছি, রাফ কেন হয়? রাফ বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নালীর উপরে রাইবোজোম দানা দানা আকারে সংযুক্ত থাকে, তাই জন্য তাকে বলা হয় রাফ। এটা প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে। আর যেটা স্মুথ, তার উপরে কোনো দানাদার অংশ থাকে না, সেটা কিন্তু স্টেরয়েড এবং লিপিড সংশ্লেষে সাহায্য করে। তারপরে রয়েছে গলগি বডি, প্রোটিন প্যাকেজিং এবং মডিফিকেশনে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। আবারও বলছি, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে কে, প্রশ্ন দিতে পারে, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে গলগি বডি। লাইসোজোম, যাকে আমরা সুইসাইডিয়াল ব্যাগ নামেও চিনি, এটা হাইড্রোলাইটিক এনজাইম যুক্ত হয়। তারপরে ভ্যাকিউল, এটা কিন্তু এর বাইরের একক পর্দাকে টিনোব্লাস্ট বলা হয়। ভ্যাকিউলের বাইরে যে পর্দাটা, এটাকে কিন্তু টিনোব্লাস্ট বলা হয়। এবার দ্বিপর্দা বেষ্টিত নিউক্লিয়াস। নিউক্লিয়াস দেখতেই পাচ্ছ, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ধাত্র থাকে। মাইটোকন্ড্রিয়াকে পোস্ট অফিস অফে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু কোষের শক্তি ঘর, এবং গলগি বডিকে পোস্ট অফিস অফে সেল আমরা বলে থাকি। প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাই। এবার মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু পাওয়ার হাউস অফ এ সেল, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। এরপরে রয়েছে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে কিন্তু থাকে হচ্ছে গিয়ে গ্রানা এবং স্ট্রোমা। থাইলাকয়েডের মতো এই যে গোল গোল অংশগুলো থাকে, যেটা সালোক সংশ্লেষের হেল্প করে থাকে। দেন রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কিন্তু এই যে একটা গোটা নিউক্লিয়াস, তার ভেতরে হচ্ছে গিয়ে নিউক্লিওলাস, এর ওপর দিয়ে থাকে হচ্ছে নিউক্লিয় পর্দা, আর যেই ধাত্রটা থাকে নিউক্লিয়াসের মধ্যে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই ধাত্রের মধ্যেই কিন্তু রয়েছে পেঁচিয়ে 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 ক্রোমাটিড তন্তু। আচ্ছা, আরেকটা যেটা, নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে। এই তিনটে কোষ যাদের নিজস্ব ডিএনএ রয়েছে। আর মানব দেহের এরিথ্রোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। সেল সাইকেলের ক্ষেত্রে বিভিন্ন দশা দেখতে পাচ্ছি। মাইটো দুটো দশা আমরা বেসিক্যালি দেখতে পাই, একটা হচ্ছে ইন্টারফেজ এবং ফেজ, আমি দশার কথা বলছি, আরেকটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেস দশা বা যেখানে বলতে পারো সিনথেসিস দশা বা একটা দুটো মাইটোসিস বিভাজন বা বলতে পারো দুটো সাইকেলে চলছে, এখান থেকে মাইটোসিস শুরু হয়, আবার গ্যাপ, আবার মাইটোসিস শুরু হলো। তো এই মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা অর্থাৎ দুটো মাইটোসিস শুরু হওয়ার মাঝের গ্যাপটাকে বলা হয় ইন্টারফেস। এই ইন্টারফেস দশায় কিন্তু তিন ধরনের দশা দেখতে পাওয়া যায়। সেটা কি কি? সেটা হচ্ছে G1S দশা এবং G2 দশা ইন্টারফেজে দেখতে পাই। এরপরে মাইটোসিসের বিভাজন মানে আমরা চলে যাব দুটো ভাগে, একটা হচ্ছে সাইটোকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং সেই ক্যারিওকাইনেসিসের ভাগ কিন্তু হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ দশায় কি হয়? সেন্ট্রোজোম দুটি মেরুর দিকে চলতে শুরু করে, স্পিন্ডল ফাইবার, বেমতন্তু তৈরি হয় এবং নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। দেন কি করে? এরপরে মেটাফেজ দশায় কিন্তু ক্রোমোজোমগুলি
মেটাফেজ মানে বিষুব অঞ্চল বরাবর মাঝ বরাবর অবস্থান করতে থাকে। আর প্রোফেজ দশায় ক্রোমোজোমাল ডান্সও দেখতে পাই। মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো সারিবদ্ধভাবে অবস্থান করে এবং এই সময় সব থেকে ঘনীভূত এবং মোটা ভাবে থাকে বা সুপার কয়েলিং পজিশনে কিন্তু থাকে হচ্ছে ক্রোমোজোম গুলো। এবারে এই দশায় ক্রোমোজোমের সংখ্যা সব থেকে ভালোভাবে গণনা করা যায়। দেন অ্যানাফেজ দশা, এই সময় ক্রোমোজোম গুলো একে অপরের থেকে দূরে যেতে থাকে, দুটো মেরুর দিকে অবস্থান করতে থাকে এবং এই সময় কি হয়, ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। ঠিক আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বিভিন্ন আকৃতির হয়, যেমন ভি শেপ, জে শেপ, আই এবং এল শেপের। আর টেলোফেজ হচ্ছে লাস্ট দশা, যেটা হচ্ছে ইন্টারফেজের মানে বলতে পারো শুরুবাত, কারণ মেটাফেজের শেষ মানেই তো ইন্টারফেজের শুরু। সেই মেটাফেজ দশার লাস্টে যেটা হয় সেটা হচ্ছে টেলোফেজ দশা, সরি, মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ে হচ্ছে টেলোফেজ এবং সেটা হচ্ছে আবার ইন্টারফেজের শুরু বলতে পারি। এখানে ক্রোমোজোম প্রান্তে পৌঁছায়, স্পিন্ডল ফাইবার অবলুপ্ত হয়, দুটি নতুন নিউক্লিয়াস গঠিত হয়। আর সাইটোকাইনেসিস বলে দিলাম, ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে প্রাণী কোষে সাইটোকাইনেসিস হয় এবং উদ্ভিদ কোষে সেল প্লেট গঠনের মাধ্যমে কিন্তু হয়ে যায়। এখানে দেখে নাও সুন্দর করে পার্থক্যটা উল্লেখ রয়েছে, যেটা হচ্ছে দেহ কোষে বা সোমাটিক সেল, আর মিওসিস হচ্ছে জনন মাতৃকোষে। এটা মিওসিসের সাথে মাইটোসিসের একটা তুলনামূলক বিভাজন, সরি পার্থক্য, এবং বিভাজনের প্রকৃতি এটা কিন্তু সমবিভাজন আমরা বলি, আর মিওসিসকে আমরা বলি হ্রাস বিভাজন। কোষ উৎপন্ন হয়, এক্ষেত্রে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং এই ক্ষেত্রে কিন্তু 4টে অপত্য কোষ উৎপন্ন হয় মাতৃকোষ থেকে। এবং মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়, তার কারণ এই ক্ষেত্রে কিন্তু 23টি বলতে পারি আমরা, যখন 23 অণু শুক্রাণু, 23 অণু ডিম্বাণু যুক্ত হয় এবং সেটা জাইগোট যখন ভ্রূণ গঠন করে, তার মধ্যে আমরা বলি না 46, বাট আসে কিন্তু 46 থেকে। ঠিক আছে, যৌন জননে যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেখানে কিন্তু প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার জন্যই মিওসিস পদ্ধতিতে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। এবার চলো আমরা প্রাণীদের শ্রেণী বিন্যাসে চলে যাই। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু একদম ছোট্ট বাট অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। মিওসিস থেকে শুরু করে, মাইটোসিস থেকে শুরু করে অ্যামাইটোসিস, এগুলো কিন্তু ছোট্ট করে বলে আসলাম। এবার শ্রেণী বিভাগ, ট্যাক্সোনমির যে পিরিয়ড, যেখানে কিন্তু কিংডম যেটা লিনিয়াস বলেছিল, আর যেমন বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগের ইতিহাস লিনিয়াস দিয়েছে, আর্নেস্ট হেকেল দিয়েছে এবং কোপল্যান্ড, এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ভাগগুলো করেছে। মনেরা আর প্রাণী গোষ্ঠীকে 5 ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ট্যাক্সোনমির ক্ষেত্রে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণী মানে অ্যানিমেলিয়া এবং প্রাণী। আর এই দিকের ক্ষেত্রে কিংডম, দেন হচ্ছে গিয়ে ফাইলাম, দেন ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস, এই ওয়েতে চলে। অবশ্যই মনে রাখবে এটা কিংডমটা কিন্তু বড় রাজ্য, মানে উল্টোটা তোমরা দেখতে পাচ্ছ, বাট অ্যাকচুয়ালি কিন্তু কোন কিংডমের মধ্যে পড়ছে, ধরো অ্যানিমাল কিংডম বা প্ল্যান্ট কিংডম, তারপরে আস্তে 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 কিন্তু নিচের দিকে যাবে। কেমন, এটা কিন্তু এইভাবে আসে, কিংডমটা অনেক বড় হয়, তারপরে আস্তে আস্তে প্রজাতিতে ছোট হলো এবং লাস্টে স্পিসিসে পৌঁছালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে বোটানিক্যাল ব্লুপ্রিন্টের মধ্যে এবার আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে টিস্যু। কোষের পরেই টিস্যুটা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট টিস্যু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে আমরা যদি বলি, সেটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মেরিস্টেমাটিক টিস্যু বা ভাজক কলা, আরেকটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। মেরিস্টেমাটিক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। এখানে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, মেরিস্টেমকে 3 ভাগে ভাগ করি আমরা, একটা রয়েছে এপিকাল বা অগ্রস্থ ভাজক কলা, দেন রয়েছে ল্যাটেরাল বা পার্শ্বস্থ ভাজক কলা এবং ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক কলা। অগ্রভাগ মানে আমরা উদ্ভিদের ক্ষেত্রে সবসময় ওপরের অংশটা দেখতে পাই, অগ্র বা যে কোনো কিছু। নিবেশিত মানে হচ্ছে পর্বের মাঝখানে, আর পার্শ্বস্থ মানে হচ্ছে বাউন্ডারিটা, যেটার মাধ্যমে মানে বিস্তার লাভ করছে। যেমন ধরো আমরা বলতে পারি পর্ব মধ্য, বা এই যে দুটো পর্ব হয় না, এটাকে আমরা বলি, ধরো একটা গাছ, এখানে একটা পাতা বা এরকম করে এঁকে দিলাম, এগুলোকে আমরা বলি পর্ব বা নোড। আর এই যে অংশটা, এটাকে আমরা বলি ইন্টার নোড। কি বলি, ইন্টার নোড বা পর্ব মধ্য। এই মাঝখানের অংশটাকে
বৃদ্ধির জন্য এপিকাল মেরিস্তরে নিবেশিত ভাজক কলা তারা হেল্প করে। পার্মানেন্ট টিস্যু দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, আরেকটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটে ভাগ, আর পার্মানেন্ট টিস্যুর যেটা তোমার জটিল অর্থাৎ কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু দুই ভাগ, একটা জাইলেম, একটা ফ্লোয়েম। স্থায়ী কলার প্রোফাইল বা সরল পরিবহন তন্ত্র প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি করে চিনবো? কোষের মাঝে ফাঁকা স্থান থাকে, ক্লোরোফিল থাকলে সেটাকে বলবো আমরা ক্লোরেনকাইমা, বায়ু পূর্ণ হলে বলবো এরেনকাইমা, এবং জলজ উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। তাহলে ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা কিন্তু প্যারেনকাইমারই ছেলেমেয়ে। এক কথা আমি এইভাবেই পড়াই আর কি, প্যারেনকাইমার ছেলেমেয়ে বলি। সেটা হচ্ছে কি এরেনকাইমা এবং ক্লোরেনকাইমা। কোলেনকাইমা কি করে? উদ্ভিদকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, এই যে দেখবে এগুলোকে উদ্ভিদের মধ্যে দেখতে পাই পেঁচানো পেঁচানো এরকম একটা ব্যাপার, ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটাকে বলা হয় টেন্ড্রিল। এই সমস্ত জায়গায় কিন্তু এই কোলেনকাইমাকে দেখা যায়। আর স্ক্লেরেনকাইমা ভাই এটা নারকেলের ছোবড়া, মানে কি? যেটা কিন্তু দেখতে পাই উদ্ভিদকে প্রচন্ড রিজিডিটি বা দৃঢ়তা প্রদান করছে, সেখানে কোন কোষ থাকে? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর অ্যাকচুয়ালি যখন কোষ বিভাজিত হতে 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 আর হয় না, অর্থাৎ বিভাজন কলা অর্থাৎ মেরিস্টেমাটিক টিস্যু যখন আর বিভাজিত হয় না, তখন কিন্তু এই পার্মানেন্ট টিস্যুতেই পরিণত হয়ে যায়। কেমন? যদি বলে যে কোথা থেকে এলো, তাহলে অবশ্যই এটা বলতে পারবে। দেন রয়েছে আমরা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, মানে জাইলেম এবং ফ্লোয়েম। সেই জাইলেমের মধ্যে রয়েছে জল, আর ফ্লোয়েম মানে ফুড। প্রচুর বার পরীক্ষায় আসে জল পরিবহন কে করে, আর এগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যু। অবশ্যই মনে রাখবে উদ্ভিদের ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। সজীব কোষ শুধুমাত্র জাইলেম, প্যারেনকাইমা। আর কোনটা মৃত আর জীবিত? কারণ জাইলেমটাকে জীবিত বলা হয়, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা জীবিত, বাকি সবটা মৃত, এই জন্য জাইলেমকে বলা হয় ডেড। কারণ দেখো চারটের মধ্যে তিনটেই মৃত, একটা জীবিত, তাই জন্য জাইলেমকে মৃত বলে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু সবগুলো সজীব, অর্থাৎ তিনটে অ্যাক্টিভ, একটা ডেড, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা ডেড থাকে। এটা রেলের পরীক্ষায় বহুবার পরীক্ষায় দেয় যে ফ্লোয়েমের মধ্যে কোনটা লিভিং কোনটা ডেড। ঠিক আছে, এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেয়। সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা যদি দেখি, ছোট্ট করে সালোক সংশ্লেষ দেখে নিই। আমি জানি তোমাদের অনেকের একঘেয়েমি লাগতে পারে, বাট এই ভিডিওটা অনেক কাজে লাগবে, এটুকু আমি ড্যাম শিওর। এখানে জল, কার্বন ডাই অক্সাইড সূর্যালোকে গ্লুকোজ উৎপন্ন করে, যেটা উদ্ভিদে খাদ্যরূপে সঞ্চিত হচ্ছে, এবং অক্সিজেন, উদ্ভিদ আমাদেরকে বাষ্প দিচ্ছে ভাই, অক্সিজেন দিচ্ছে। আলোক দশা এবং অন্ধকার দশা ইনপুট হচ্ছে সূর্যালোক, ক্লোরোফিল দ্বারা শোষিত জল, প্রক্রিয়া হচ্ছে ফটোলাইসিস, এবং আলোর জন্য যে আলোর সাহায্যে জলটা ভেঙে যাচ্ছে, এবং আউটপুট হচ্ছে বায়ুতে অক্সিজেন বেরোচ্ছে। অন্ধকার দশা যেটা কিন্তু CO2 আলোক দশায় তৈরি, যে এটিপি এবং NADPHI, এই প্রক্রিয়ায় সূর্যের আলোর প্রয়োজন পড়ে না, আউটপুট CO2 থেকে শর্করা বা গ্লুকোজ তৈরি করতে সক্ষম হয়। এইবার সেলুলার রেসপিরেশনের ফ্লোচার্ট যদি বলি, গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে? গ্লুকোজ থেকে যেটা গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, ওটা কোষে হয়ে গেল, এটা সাইটোপ্লাজমে ঘটলো, এবং এখান থেকে পাইরুভিক 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এবার শ্বসন আবার হয়, যেটা হচ্ছে তোমাদের অ্যানিওরোবিক রেসপিরেশন এবং এয়ারোবিক রেসপিরেশন। শ্বসন এবং শ্বাসকার্য দুটো আলাদা জিনিস। শ্বসনটা হচ্ছে সবাত শ্বসন, যেটা অক্সিজেনের উপস্থিতিতে হবে, অবাত শোষণ যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হবে। এখানে ইস্ট কোষের সন্ধান, ফার্মেন্টেশন প্রক্রিয়া ইত্যাদি করে, এবং ফলাফল হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করতে সাহায্য হয়। অবাত শোষণ বা সন্ধান প্রক্রিয়া, অবাত শোষণের মধ্যে কিন্তু সন্ধান প্রক্রিয়া একটা ভাগ। ঠিক আছে, এবং আমরা অনেক সময় পেশির ক্লান্তি কেন হচ্ছে, গা হাত পা ব্যথা কেন হয়, সব ডিটেলস তোমাদেরকে করানো হয়েছে। এবার আমরা ছোট্ট করে একটু শর্ট কোশ্চেন দেখে নিই, অনেক কিছু বলে দিলাম, তবে অনেক প্রশ্নের উত্তর এর মধ্যে কিন্তু আছে। পাওয়ার হাউস শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলে, আত্মঘাতী তৈরি লাইসোজোমকে বলে, সোলার প্যানেল ক্লোরোপ্লাস্টকে বলে, প্যাকেজিং বা পোস্ট অফিস সেল গলগি বডিকে বলে, কোষতত্ত্ব মানে ভাইরাসের দেহে কোষতত্ত্ব নেই, বিভাজন হয় না স্নায়ুকোষ এবং নিউরন, স্নায়ুকোষের নিউরনের জিরো দশাতেই থাকে, এরা আলাদাভাবে বিভাজিত হয় না। ডিএনএ আছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ রয়েছে,
জেনেটিক যেমন প্লাজমিড ব্যাকটেরিয়ার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। আর কি দৃঢ়তা প্রদানকারী কলাকে বলা হয় স্ক্লেরেনকাইমা, যেটা লিগনিন যুক্ত হয়। এইবার বলো, এই যে ঝড়ের বেগে একটা ক্লাস করিয়ে দিলাম, বা এটা কিন্তু তোমাদের জন্য রিভিশনের জন্যই আমি দিয়েছি, কারণ আমি জানি আমার অনেক স্টুডেন্টরা একদিন ক্লাস না হলেও তোমরা বলবে যে ম্যাম ক্লাসটা হলো না। তো এই জন্য ফাঁকি দিলে চলবে না। আমি একটা ওভারঅল ছোট্ট একটা রিভিশন করিয়ে রাখলাম, রেকর্ড করে দেবো অবশ্যই ভিডিওটা, সকলে দেখবে। আর যেটা বলার সেটা হচ্ছে লাস্ট মিনিট তোমাদের জন্য অফারটা থাকছে, যারা যারা এখনো পারচেস করোনি সুপার পাস লাইভ, এরকম যদি থিওরিটিক্যাল ক্লাস পেতে হয় তাহলে কিন্তু আমাদের পেড ব্যাচে ক্লাস করতে হবে ভাই, মিসলেনিয়াসের ব্যাচে। ঠিক আছে, 7555705029 নাম্বারটা প্রোভাইড করে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করতে পারো, আদারওয়াইজ অ্যাজ ইওর উইশ। এখানে মিসলেনিয়াসের ক্লাস পেয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছ, পুলিশ কনস্টেবল এবং এসএসসি এমটিএস এর জন্য ব্যাচ থাকছে, সব এক জায়গায়, আলাদা আলাদা করে কিচ্ছু কিনতে হবে না। প্রোডাক্ট কোথায় রয়েছে? সুপার পাস লাইভে। কি করে জয়েন হবো ম্যাম? কিচ্ছু না, নাম্বারটা বলে দিলাম যে 7555705029, এই নাম্বারে একটা মেসেজ করতে হবে যে ম্যাম আমি সুপার পাস লাইভে জয়েন করতে চাই, ব্যাস আমাকে লিঙ্কটা পাঠাবে, মানে চাইবে আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো। আর হ্যাঁ, যেটা বলার, 999 ভাই 12 মাস, 12 মাসে শুধু ক্লাসেস পাচ্ছ না, একদমই না, সুপার পাস এত কম কিছু দেয় না। এখানে কিন্তু তোমাদের জন্য আরো কি কি আছে একবার দেখে নাও, জাস্ট একবার দেখে নাও। এখানে স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট সব পাচ্ছ। শুধু ক্লাস করে বসে থাকলে হবে না, এগুলোর ফায়দা ওঠাতে হবে, স্টাডি নোট দেখে রিভিশন করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়তে হবে, মক টেস্ট দিতে হবে নিজের পজিশন বোঝার জন্য। অনেক কিছু বলে দিয়েছি, আর কিচ্ছু বলবো না। এইবার শুধু এইটুকুই বলার, লাস্টে এসে ভিডিওটা ভালো লাগলে একটা টুক করে লাইক করতে হবে তোমাদের সকলকে। আর অবশ্যই বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। দেখা হবে আবার লাইভ ক্লাসে, সবাই ভালো থেকো।